শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সানডে লাইভ অ্যাট 9 PM এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল জাহিদ। উনি সুদূর কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টাতে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন। তো আজকে আমরা ওনার কাছ থেকে ওনার বিদেশে পড়তে যাওয়ার গল্পটা জানবো, এবং আমরা যারা নতুন তরুণ আছি, যারা বিদেশে পড়তে যেতে চাই, তারা একটা সাধারণ একটা নির্দেশিকা পাবো। তো আশা করছি লাইভ স্ট্রিমটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রিমে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের আমন্ত্রিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবে। তো জাহিদ, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অফি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে মানে আমার কাছে খুব আহ, কি বলবো, যে খুবই একটা ইন্টারেস্টিং একটা মোমেন্ট যে তোমার সাথে আমার সেই আমাদের স্কুল থেকে আমাদের সেই বন্ধুত্ব। তো এই যে আসলে কি বলবো, যে অন্তর্জাল মাধ্যমের যে ইন্টারনেটের যে আমাদের যে কিছু সুফল রয়েছে, হ্যাঁ, তার একটা উদাহরণ বোধহয় আমাদের এই ফ্রেন্ডশিপ, এবং আমরা যে আবার যে রিজয়েন করতে পারলাম। সো হ্যাঁ, এটা আসলে অনেক আনন্দদায়ক আমার জন্য। ডেফিনেটলি আমার জন্য তো খুব আনন্দদায়ক। অনেক ভালো লাগলো যে তোমাকে আবার খুঁজে পেয়েছি, এবং পরবর্তীতে আমাদের দেখলাম যে আমাদের বন্ধুত্ব সেই আগের জায়গাতেই আছে। তো এখন বর্তমানে পড়াশোনার জন্য জাহিদ অবস্থান করছে কানাডাতে। কানাডার এডমন্টন শহরে সে এখন আছে। তো আজকে তোমার কাছ থেকে আমরা আমরা তোমার কানাডার গল্পটা জানতে চাই। তো প্রথমেই যদি তুমি আমাদের সাথে একটু বলো যে আহ, ঠিক কখন থেকে তোমার এই বাইরে যাবার, যে বাইরে পড়তে যাবে, এই প্রিপারেশনটা শুরু হলো, এবং তুমি তো মাস্টার্সে পড়ছো বাইরে। তো এটা আসলে কবে থেকে শুরু করলা? কারণ এটা আমি যতটুকু জানি যে এটা একটা প্রিপারেশন লাগে, কয়েক মাস ধরে অনেক কিছু করতে হয়, অনেক প্রসেস আছে এটা। তো এটা যদি আমাদের উদ্দেশ্যে একটু বলো যে কখন তোমার মাথায় এই চিন্তাটা আসলো এবং কিভাবে তুমি শুরু করো। আচ্ছা, আচ্ছা। বেসিক্যালি আমার পার্সোনাল যে এক্সপেরিয়েন্স বা আমার পার্সোনাল যে স্টেপস গুলো ছিল সেগুলো বলছি। বাট অনেকেরই অনেক ধরনের অনেক ভাবেই আসলে আসতে পারে, সেটাও আসলে পসিবল, সেটা নিয়েও বলবো। বাট আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি গত বছর 2019 সালের জুলাই অগাস্টের সময়, এরকম সময় ভাবি যে আসলে আহ বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে স্টেপস গুলো নেওয়ার ব্যাপারে শুরু করি, চিন্তা ভাবনা শুরু করি। সো তখন থেকেই মূলত জুলাইয়ের দিকে প্রিপারেশন, জুলাইয়ের শেষের দিকে, অগাস্ট থেকে বলা যায় প্রিপারেশন নেওয়া শুরু করি। এন্ড দেন ফাইনালি ডিসেম্বর লাস্ট, অর্থাৎ ডিসেম্বর 26 চলে আসি। ইটস নট আ লং প্রসেস, বাট মানে জিনিসটা হচ্ছে যে লাইক যদি কেউ আরো আগে থেকে প্রিপারেশন নেয় তাহলে আসলে ভালো। আমার কাছে মনে হয় সেটা আসলে আরো বেশি গ্রহণযোগ্য, আরো বেশি তার জন্য সুবিধা দিবে। বাট আমার ক্ষেত্রে আসলে আমি কাইন্ড অফ শর্ট টাইমের মধ্যে চলে এসেছিলাম, এটা আর কি। আচ্ছা। তো আহ, এটা এটা আসলে আমি বলবো যে কাইন্ড অফ লাকি, বা ইটস কাইন্ড অফ যে তোমার প্রিপারেশনটা আসলে খুব ভালো ছিল, যে কারণে খুব শর্ট টাইমেই চলে যেতে পেরেছো, আর সবকিছু পরিস্থিতি সবকিছু মিলে। তো এই যে মানে কানাডাতে তুমি গিয়েছো, তো উচ্চশিক্ষার জন্য আসলে অনেকেই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যায়, বা কানাডা, অস্ট্রেলিয়া, এক একজন এক এক জায়গায় প্রিফার করে। তো ঠিক কানাডাকেই তুমি আসলে কেন বেছে নিলে, এবং এই যে তুমি যে ইউনিভার্সিটি অফ আলবার্টাতে পড়ছো, আহ, এই ভার্সিটিটা কেন চুজ করলে, এটা একটু যদি বলো তাহলে হচ্ছে আচ্ছা, আমাদের যারা নতুন যেতে চায় তাদের জন্য আসলে সর্টিং এর বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আমি একটু পেছন থেকে রাশ টানছি, সেটা হচ্ছে যে আগের প্রশ্নটা একটুখানি সামান্য অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা। আহ, মানে আমি যদিও বললাম যে আসলে আমার প্রিপারেশনটা শর্ট টাইমের ছিল, কিন্তু আহ, এটা আসলে যে প্রিপারেশনটার কথা বললাম সেটা আসলে কাইন্ড অফ বলা যায় অ্যাপ্লাই করা, প্রফেসর ম্যানেজ করা, ফান্ডিং ম্যানেজ করা, দেন হচ্ছে অ্যাডমিশন নিয়ে দেন ফ্লাই করে চলে আসা ভিসা নিয়ে, এই সামান্য প্রসেসটা। বাট তার আগের কিছু মেন্টাল প্রিপারেশন ছিল, তার আগের কিছু চিন্তা ভাবনা ছিল, তার আগে কিছু ব্যাপার স্যাপার ছিল, সেগুলো একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে সাপোজ কেউ বাইরে আসতে চায়, তার প্রাথমিক ধারণা বা প্রাথমিক আইডিয়া গুলো, যে অর্থাৎ কিভাবে আসা যায় বা এগুলো নিয়ে একটু মেন্টালি কনসিয়াস থাকা, প্লাস হচ্ছে রিসার্চ পেপার বা রিসার্চ রিলেটেড ব্যাপারগুলো নিয়ে তার সচেতনতা থাকা, বা এই জিনিসগুলো নিয়ে টুকটাক কাজ করা, টুকটাক আইডিয়া রাখা, হ্যাঁ, থিসিসটা ভালো মতো করা, এই তারপরে হচ্ছে তার সিজিপিএটা একটু ট্রাই করা, যে পুশ আপ রাখার,
অথবা সিজিপিএ যদি খারাপ হয় তখন জিআরই দিয়ে এটা কভার করার চেষ্টা করা। এই যে মেন্টাল প্রিপারেশন, দেন আগের ব্যাপারগুলো, এই সবগুলো আসলে মানে লাইক একটা লং প্রসেস। বাট আমি যেটা বললাম এটা শর্টলি আমার শেষ ধাপটা। সো ওই ওই ধাপগুলো পার হয়েই মূলত মানে যারা আসতে চায় তারা মূলত আসে। সো ওই সেন্স থেকে আচ্ছা, আর কানাডায় আসার রিজন যেটা আর কি, আমার ক্ষেত্রে আমার আসলে মূল যে রিজন, একদম প্রিন্সিপাল রিজন, সেটা ছিল হচ্ছে যে বেসিক্যালি আমি বাবা মার একমাত্র ছেলে এরকম। সো টিপিক্যালি যেটা হয় যে লাইক আমার 4 বোন, আমরা এক ভাই। সো টিপিক্যালি আমাদের একটা সেন্স থাকে যে আমি মানে আমার আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমি বাবা মার সাথেই থাকতে চাই সবসময়। এটা আমার একটা লাইক পছন্দের জায়গা, প্লাস হচ্ছে সবসময় এটা একটু প্রেফারেন্স থাকে। সো ওই সেন্স থেকে আমার জন্য আমি দেখলাম যে নর্থ আমেরিকায় আমি যদি লাইক ডিগ্রি নিতে চাই, মানে মূলত টার্গেট ছিল নর্থ আমেরিকায় আসা, যে এখান থেকে কোন ডিগ্রি নেয়। তো সেক্ষেত্রে অপশন হচ্ছে বেসিক্যালি ইউএসএ অর কানাডা। সো ইউএসএ এর ক্ষেত্রে আমি দেখলাম যে ইউএসএ টা আসলে প্যারেন্টস নিয়ে যাওয়াটা একটু টাফ। আই মিন লাইক আসলে পড়াশোনা করার অবস্থায় তো নেওয়া যায় না অলমোস্ট, আর পরবর্তীতেও নিতে একটু লং টাইমের ব্যাপার। লাইক গ্রিন কার্ড পাওয়ার পরও পিটিশন করা যায় না, সিটিজেনশিপ পাওয়ার পর পিটিশন করা যায়, ইট মিনস অ্যাবাউট 10 to 12 ইয়ার্স। সো অনেক লম্বা সময়। সো আমি ভাবলাম যে আমার জন্য আমার বাবা মার সাথে এতদিন দূরে থাকা, তাকে তাদের আলাদা থাকাটা আমার জন্য সম্ভব না। ওয়েদার আমি তাহলে বাইরে যাব না, অথবা আমার যদি বাইরে যেতে হয় তাহলে আমার হাতে একটাই অপশন, সেটা হচ্ছে যে কানাডাতে যদি ফান্ডিং পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো আমি যেতে পারবো। সো দ্যাটস ওয়াই বেসিক রিজন ইজ দিস। সেকেন্ড আরেকটা রিজন, বা সেকেন্ড আরেকটা রিজন থাকে মানুষের কানাডা আসা, সেটা হচ্ছে যে লাইক ইউনিভার্সিটি র্যাঙ্কিং, প্লাস হচ্ছে ফান্ডিং, দেন আদার আদার ফ্যাক্টরস, এই ব্যাপারগুলো থাকে যে মানে লাইক ইউএসএ কানাডা দুই জায়গায় হয়তো অ্যাপ্লাই করলো, বা অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করলো, বা ইউরোপও অ্যাপ্লাই করলো। সো ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা কোথায় বেশি প্রেফারেবল বা বেশি ভালো আর কি পাচ্ছে, সেটাও হয়তো বা তার কাছে একটা প্রেফারেন্সের জায়গা থাকতে পারে। মানে এটাও একটা ইস্যু যে মানুষ যখন চুজ করে সেই সেন্সে বলছে আর কি। এন্ড অলসো আরেকটা রিজন, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে এটা আবার বলছি, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন পলিসি, বা যে কানাডার ইমিগ্রেশন পলিসি ইজ লাইক সোফার এখনো তারা অনেকটা ওয়েলকামিং, এবং এখনো তারা আসলে ওপেন, লাইক এখনো তারা ক্লোজ আপ করেনি ওভাবে। ট্রুডো যতদিন আছে হয়তো বা এরকমই চলবে। সো এই একটা ব্যাপারের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে ইমিগ্রেশন পলিসি দিক থেকে অনেক বেশি ওপেন স্পেস পাওয়া যাবে। সো এটাও একটা রিজন আসলে কানাডা চুজ করার জন্য। এন্ড অলসো ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা কেন, সেটা হচ্ছে যে আসলে মানে আমি অ্যাপ্লাই করি কয়েকটা জায়গায়, তখন দেখলাম যে সবচেয়ে ভালো যেটা পাচ্ছি সেটাই চলে যায়, অনেকটা এরকম। এটাকে আমি আগে কনফার্ম করি, দেন আরো কয়েকটা ইউনিভার্সিটি তো পাই, বাট মনে হচ্ছিল যেটা যদি কনফার্ম করে ফেলছি সো এটাতেই যাওয়া উচিত, এই জন্য অ্যালবার্টা ইউনিভার্সিটি। আচ্ছা, তো আমি একটু যদি পিছন থেকে আসি, তোমার আন্ডারগ্রেড তো ছিল বুয়েটে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি যতটুকু শুনেছিলাম। হ্যাঁ, সিভিল। তো সেখান থেকে তুমি এখন হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ পড়ছো। এইটা তো মানে তোমার ডিপার্টমেন্টাল সাবজেক্টের ভিতরেই পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো মাঝে তুমি একটা কথা বলেছিলে যে ওই যাদের সিজিপিএটা একটু ভালো রাখা প্রয়োজন, বাইরে যারা পড়তে যেতে চায়, এবং যদি সেটা না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আইএলটিএস বা গ্রে জিম্যাট বা এই যে যেসব ইন্টারন্যাশনাল যে পরীক্ষাগুলো থাকে এইগুলো দিতে হবে। তো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো পরীক্ষা দিতে হয়েছিল কি, বা কিভাবে আচ্ছা, কি করলে? আচ্ছা, আমার ক্ষেত্রে আসলে এরকম পরীক্ষা দিতে হয়নি। তার রিজনটা হচ্ছে মেইনলি যেটা, সেটা হচ্ছে যে জিআরই হচ্ছে বেসিক্যালি ইউএসএ তে যাওয়ার জন্য আর কি। যদি ইউএসএ তে যাওয়ার জন্য ওদের একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট থাকে জিআরই, এটা। তো এখন জিআরইটা আসলে স্কোরটা অনেক ভ্যারি করে, মানে কেউ হয়তো মানে টপ স্কোর করলো, মিডিয়াম স্কোর করলো, এরকম করলে ইট ভ্যারিস কোয়াইট a lot। বাট যদি কারো সিজিপিএ টা একটু লো হয়ে যায়, মানে সাপোজ হয়তো বা এটা হতেই পারে, এটা এমন কিছু না, আসলে সিজিপিএ সবসময় মেনটেন করা পসিবল হয় না, বা অনেক হুম। সাডেন অ্যাক্সিডেন্ট অনেক কারণেই হতে পারে। সো সেক্ষেত্রে তার জিআরইটা যদি সে ভালো মতো দেয়, সেখানে যদি হাই স্কোর থাকে, তখন দেখা যায় যে ইউএসএ তে ওরা জিআরইর বেসিসে ওরা প্রেফারেন্স করে যে ওকে, যে তার জিআরই স্কোর ভালো, তার মানে সিজিপিএ খারাপ হলো, সে আসলে মেধাবী, বা তার আসলে ক্যাপাসিটিটা আছে। সো ওই সেন্স থেকে সে আসলে ফান্ডিংটা নরমালি পায়। এটা ইউএস এর জন্য। কানাডার জন্য, কানাডাতে জিআরই ম্যান্ডেটরি না, বাট যদি কেউ আসলে জিআরই স্কোর থাকে সেটা যদি শো করে, তাহলে আসলে একটা প্রেফারেন্স পায় যে তার জিআরই স্কোর ছিল ভালো, জিআরই স্কোর, তখন আসলে প্রফেসর বুঝতে পারে যে যেহেতু ভালো জিআরই স্কোর, তার মানে সে ইজ ওয়েল ক্যাপেবল। আদারওয়াইজ যেটা হয় যে ওরা সাধারণত দেখে হচ্ছে সিজিপিএ, এবং আন্ডার গ্র্যাডে তার কোনো রিসার্চ ছিল কিনা, অর্থাৎ রিসার্চ পাবলিকেশন অর রিসার্চের কোনো এক্সপিরিয়েন্স ছিল কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে তখন তারা দেখে। তখন ব্যাপারটা হচ্ছে যে রিসার্চের আসলে অ্যাকচুয়ালি আমরা মানে নর্মালি জানি যে আন্ডার গ্র্যাডে মানুষজন রিসার্চ করবে, এটা আসলে এক্সপেক্টেড না, না টিপিক্যাল যেটা আর কি, যে হুম। মানে আমরা কেউই আসলে রিসার্চ কি এটা এটা বুঝতে বুঝতেই আসলে ফোর্থ ইয়ারে পৌঁছে যায়, এরকম একটা ব্যাপার। সো আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে, সো আসলে রিসার্চের আসলে এক্সপেকটেশন অত থাকে না। বাট যদি কেউ রিসার্চের এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ দু একটা পেপার যদি ভালো জায়গায় পাবলিশ করা থাকে, অথবা
কোনো রিসার্চ রিলেটেড অ্যাক্টিভিটিসে যদি ইনভলভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার এটা অনেকখানি একটা বড় হেল্পফুল একটা টুল। এবং তখন দেখা যায় প্রফেসর রিসার্চের এক্সপিরিয়েন্সের বেসিসে অনেকখানি অনেকখানি প্রেফার করে, যে হয়তো অনেক ভালো সিজিপিএর অনেকেই অ্যাপ্লাই করলো, বাট রিসার্চে যার হচ্ছে ভালো তাকে নিয়ে নিল, এরকম একটা। অথবা দেখা গেল যে তার সিজিপিএ খুব বেশি ভালো, তখন তার রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলেও এটা ম্যাটার করে, এটা একটা টুল আর কি, এরকম। সো কানাডার ক্ষেত্রে হচ্ছে যে সিজিপিএ এন্ড রিসার্চ এই দুটো জিনিস আর কি মেইনলি দেখে। আর আইএলটিএস যেটা, আইএলটিএস আসলে অ্যাকচুয়ালি এটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ হচ্ছে যে তার ইংরেজি ভাষায় দক্ষতা কেমন সেই জিনিসটা আর কি ইয়ে করার জন্য। তো এটা আসলে ম্যান্ডেটরি না, মানে কারো অ্যাডমিশন পাওয়ার জন্য বা কেউ যদি আসলে কানাডাতে অর এতে আসতে চায়, সেটা আসলে মানে লাইক অ্যাডমিশন পাওয়ার জন্য আইএলটিএস আসলে লাগে না। আইএলটিএস টা লাগে হচ্ছে বেসিক্যালি ভিসা পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ হ্যাঁ কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে অ্যাডমিশন পাওয়ার জন্য, মানে সেটা বলছি। কিন্তু কিছু মানে ইউনিভার্সিটিতে আইএলটিএস আসলে অত বেশি ইম্পর্টেন্স দেয় না। ওরা যেটা দেখে সেটা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড সিজিপিএ। আর ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় আইএলটিএস লাগে, সেটাও একটা ব্যাপার। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আসলে কিছু ইউনিভার্সিটি আবার এক্সামশন থাকে, অর্থাৎ আইএলটিএস না দিলেও চলবে, ব্যাপারটা অনেক এরকম। সেটা কাদের, সেটা হচ্ছে যে যাদের মিডিয়াম অফ মিডিয়াম অফ এডুকেশন বলা যায়, অথবা মিডিয়াম অফ মানে পড়ানোর যে ধরনটা, অর্থাৎ সেটা কি আসলে বাংলায় আর ইংরেজিতে, হ্যাঁ এটা এই জিনিসটা। তো যাদের আসলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশে, তাদেরকে আসলে বেসিক্যালি তারা ইউনিভার্সিটি থেকে যদি একটা ইমেল করে ওই ইউনিভার্সিটিতে যে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ, তো আমরা বেসিক্যালি ইংরেজিতে আমরা পড়াশোনা করাই বা ইংরেজিতে আমাদের ইয়ে থাকে, লেকচার থাকে, আমরা পরীক্ষা নিয়োগ হবে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে বাংলাদেশে তাই করে আসলে। কিন্তু ইউনিভার্সিটির মেলটা আসলে তারা মানে কেউ আসলে যায়ও না, অ্যাপ্রোচও করে না, রেজিস্টার অফিসে গিয়ে তো আসলে এটা করে না। বাট যদি কেউ এটা করতে পারে, মিনিমাম অফ ইনস্ট্রাকশনটা যদি তার ইউনিভার্সিটিতে মেল করতে পারে, যে বাইরের কোনো ইউনিভার্সিটিতে যে আমরা ইংলিশই, তখন নর্মালি ওই ইউনিভার্সিটি আইএলটিএস এক্সামশন দেয়, অর্থাৎ সেই সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আইএলটিএস না দিয়েও সে আসলে পড়তে আসতে পারবে, কারণ সে অলরেডি ইংরেজিতে পড়াশোনা করে এসেছে ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড। সো এরকম বুয়েটের যেরকম হচ্ছে যে ভাইয়ার একটু প্রোঅ্যাক্টিভলি বেশ কয়েকটা ইউনিভার্সিটিটা করে করে রেখেছে, যে আসলে যে তারা বুয়েটের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ এটা আসলে বলা, মানে অর্থাৎ ইমেল করে ইউনিভার্সিটি থেকে বলে দেয়। সো এই দিক থেকে আমার সুবিধা ছিল যে আমি অ্যালবার্টা তো এটা করা ছিল, সো এই জন্য আমার আসলে আইএলটিএস দিতে হয়নি। বাট এছাড়াও আরো কয়েকটি ইউনিভার্সিটি, সাপোজ চুয়েট আরো কয়েকটি ইউনিভার্সিটি সম্ভবত তারা এটা করেছে। সো এটা আসলে সব ইউনিভার্সিটির জন্যই সম্ভব, কিন্তু আপনি যদি আইএলটিএস ছাড়া আসতে চান, তাহলে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রার অফিসে যে এই জিনিসটা একটু এনশিওর করতে হবে, তাদেরকে বলে রিকোয়েস্ট করে যে আমাকে এই ইউনিভার্সিটিতে একটা মেল করতে হবে যে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা হচ্ছে ইংলিশে। সো সেক্ষেত্রে আইএলটিএস দেওয়া লাগবে না। সো আমার জন্য হচ্ছে আইএলটিএস দেওয়া লাগেনি। আর ভিসা প্রসেসিং এর সময় আইএলটিএস অনেকে দেয়, বাট আমি দেইনি এই জন্য যে আমি জানি যে লাইক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশে বলা, ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে আমার না দিলেও চলবে আর কি, মানে আমার আইডিয়া ছিল। সো এরকম এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তুমি যখন হচ্ছে অ্যাপ্লাই করো, যে বিভিন্ন প্রফেসরদের মেইল করতে হয় এবং সেখান থেকে হচ্ছে তুমি একটা স্কলারশিপ পাও। তো এই প্রসেসটা যদি একটু আমাদেরকে একটু যদি বলো যে অ্যাপ্লাই করার সময় ওইখানে মেইলে কি কি থাকতে হবে, ইভেন যদি আরেকটু আগে থেকে শুরু করা যায় যে তুমি প্রফেসরদের মেইলগুলো কিভাবে কালেক্ট করলে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনে কি কি দিয়েছো এবং তারপরে কিভাবে অ্যাকসেপ্ট হলো, এই গল্পটা যদি একটু বলো আমাদের। আচ্ছা আচ্ছা, এটার সাথে স্কলারশিপের সাথে এটার একটু সামান্য পার্থক্য আছে। সেটা হচ্ছে যে বেসিক্যালি স্কলারশিপ বলতে আমরা যেটা বুঝি, আর এটা হচ্ছে বেসিক্যালি আমরা ফান্ডিং বলি। ফান্ডিং অর্থ হচ্ছে যে আসলে আমার এখানে মানে মোটামুটি ভাবে আমার পুরো খরচটাই আসলে ইউনিভার্সিটি বহন করছে, সেক্ষেত্রে আমার কিছুই দেওয়া লাগছে না, থাকা খাওয়ার খরচ বা টিউশন ফি সবই। এটাকে আমরা ফান্ডিং বলি। আর স্কলারশিপ আসলে ইউজুয়ালি কোনো অর্গানাইজেশন দেয় অনেক সময়, যে স্পেসিফিকলি পিক করে করে একে একে এত টাকার স্কলারশিপ দেওয়া এরকম, অথবা ইউনিভার্সিটিতে এসেও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা এরকম অপশন আছে। সো ফান্ডিংটা আসলে ম্যানেজ করার উপায়টা আসলে কি, বা আমি কিভাবে ম্যানেজ করলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে বেসিক্যালি প্রফেসররা বাইরের দেশে, অর্থাৎ নর্থ আমেরিকা অর অস্ট্রেলিয়া অর ইউরোপ, নর্মালি প্রফেসরদের হাতে প্রচুর অ্যামাউন্টের রিসার্চ অ্যাক্টিভিটিস থাকে। ফর এক্সাম্পল, যে সে হয়তো বা একটা ফান্ড একটা প্রজেক্ট নিল, যে আমরা এখানে এই জায়গাটায় এই ধরনের একটা সমস্যা আছে, সেটা আসলে নিরসন করার জন্য বেশ কিছু ইকুয়েশনস, বেশ কিছু ক্যালকুলেশনস করে আমরা এটা বের করতে পারি যে এই সমস্যাটা কিভাবে উত্তরণ করা যায়। ফর এক্সাম্পল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে জ্যাম, অথবা ফর এক্সাম্পল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ফুয়েল এফিসিয়েন্সি, অথবা অপটিমাইজেশন, এই ধরনের বেশ কিছু ব্যাপার। সো তারা এই ফান্ডিংটা পাওয়ার পর তারা যেটা করে সেটা হচ্ছে ট্রাই করে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে যে আমরা আমাদের মানে আমার এই ফান্ডটা ইউটিলাইজ করার মতো কিছু স্টুডেন্টকে আমি নিব, এবং তারা আমার এই রিসার্চ অ্যাক্টিভিটিসে হেল্প করবে। হেল্প করার ফলে তার যে এডুকেশনাল এক্সপেন্স সেটা আমি বিয়ার করবো। এবং হেল্পিং এর ফলে আসলে হেল্প বলতে কি আসলে বেসিক্যালি
যে স্টুডেন্টটা যাচ্ছে তারও তো আসলে একটা থিসিস করার প্রয়োজন আছে, বা যদি সে পিএইচডি করে তার তো একটা রিসার্চ অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার প্রয়োজন আছে। সো সেই রিসার্চ অ্যাক্টিভিটিসটা সেই প্রফেসরের সাথে ওই ফান্ডেড প্রজেক্টের সাহায্যে করে ফেলে, ফলে তার মাস্টার্স থিসিসটাও হয়ে যায়, আর পাশাপাশি তার এডুকেশনাল এক্সপেন্স এন্ড খরচ এবং লাইক টিউশন ফি সবকিছু আসলে ইউনিভার্সিটি বিয়ার করে বা ওই প্রফেসরের মাধ্যমে পেয়ে যায়। সো প্রসেসটা অনেকটা এরকম আর কি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রফেসর ম্যানেজের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি প্রথমত ট্রাই করি যে আমি চিন্তা করি যে আসলে আমার রিসার্চের এরিনাটা আসলে কোথায়, মানে আমি আসলে কি নিয়ে কাজ করেছি আন্ডারগ্রেড। সো আমার রিসার্চের এরিনাটা ছিল অনেকটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি বেসিক্যালি রাস্তাঘাট, দেন সিওয়েজ অর এয়ারওয়েজ অর রোডওয়ে, হাইওয়ে এক্সেট্রা, মানে এই ব্যাপারগুলো নিয়ে আসলে বেসিক্যালি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আমরা বলি। সো এই পোর্শনের মধ্যে আমার একটা কাজ ছিল, থিসিস ছিল, সেটা হচ্ছে যে পিজো ইলেকট্রিসিটি অর্থাৎ পিজো ইলেকট্রিক এলিমেন্ট দিয়ে আমরা কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি রাস্তা থেকে। অর্থাৎ ফর এক্সাম্পল রাস্তার নিচে আমরা যদি কিছু কিছু পিজো এলিমেন্ট বসিয়ে দিই, সেই পিজো এলিমেন্ট গুলো রাস্তার যখন ভেহিকেল চলে তখন গাড়ির চাকায় যে প্রেশারটা থাকে সেই প্রেশারের জন্য পিজো এলিমেন্টের উপর একটা প্রেশার পড়বে। আবার গাড়ির চাকা যখন সরে যায় তখন সেই পিজো এলিমেন্টটা আবার কিন্তু আগের ফর্মে ফেরত আসবে, অর্থাৎ সে ডিফর্ম হবে আবার আগের শেপে ফেরত আসবে। তো পিজো এলিমেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, সে যখন ডিফর্ম হয় এবং সে যখন আগের শেপে ফিরে আসে, অর্থাৎ এই যে রিপালসিভ অ্যাকশন অর্থাৎ যে একটা মানে ফিরে আসার ব্যাপার, তখনই তার আসলে একটা ইলেকট্রিসিটি, সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এবং ইলেকট্রিসিটিটা আসলে কতটুকু অ্যামাউন্ট এবং সেটাকে আসলে কতটুকু ফিজিবল, কতটুকু অ্যানালাইজ করা, কতটুকু পাওয়া যেতে পারে বাংলাদেশ থেকে, সেটা একটা অ্যানালাইসিস ছিল আর কি আমার মাস্টার্সে, সরি আন্ডারগ্রেডে। হ্যাঁ থিসিসে। সো এটা নিয়ে আমার মূলত কাজ ছিল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। তো এই কাজটা আমি একটা জার্নালে প্রকাশ করি এবং এলসিডিআর একটা পাবলিকেশন, তো ওখান থেকে তো ইট হেল্প মি। তো ওই জিনিসটা আর কি। তো তো আমি ভাবলাম যে আমি তাহলে কি করতে পারি, আমি এটা শো করি, এই রিলেটেড মানুষজনকে আমি আসলে এটা ইমেল করতে পারি যে আসলে এরকম করা যায় কিনা। সো আমি ইমেল করা শুরু করলাম। তো লাইক তো তখন আমি দেখলাম যে ওকে ফাইন, সামওয়ান ওয়াজ ইন্টারেস্টেড, যে আমার প্রফেসর যে ডাক্তার এমি কিম, তো সে আমাকে বললো যে ওকে ফাইন, তুমি তাহলে এক কাজ করো, আমি তোমার রিসার্চ প্রোফাইল দেখলাম। আমার আরেকটা রিসার্চ কাজ ছিল, সেটা হচ্ছে যে আমি ট্রান্সপোর্টেশন সেফটি নিয়ে কাজ করেছিলাম ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন ইউকে, ওখানে জন প্রেস্টন নামে একজন প্রফেসরের সাথে, সেটা বুয়েটের কোলাবোরেশনের মাধ্যমে। তো সেটা নিয়ে আমার মেইনলি কাজ ছিল ট্রান্সপোর্টেশনে, সো আমি এই রিলেটেড অ্যাপ্রোচই করলাম। তো তখন প্রফেসর বললো যে আমাকে যে ঠিক আছে তোমাকে একটা স্কাইপ ইন্টারভিউ আমি নিব। সেটা ছিল আসলে ঠিক কোরবানি ঈদের দিন। হাওয়েভার তো ওই দিনই হচ্ছে যে এরকম হলো। তো স্কাইপ ইন্টারভিউ আমি দিলাম, দেওয়ার পর উনি বললো যে ওকে ফাইন, তুমি অ্যাপ্লাই করো, আমি তোমাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড এরকম। তো দেন আমি যেটা ভাবলাম ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করলাম এন্ড দেন হয়ে গেল আর কি, একটা অ্যাডমিশন হয়ে গেল এবং দেন ফুল ফান্ডেড অফার করলো, ফুল ফান্ডিং অর্থাৎ পুরো টোটাল খরচটা তারা দিচ্ছে। তো এটা হচ্ছে জেনারেল প্রসিডিওর, এবং সবাই যারা ফুল ফান্ডেড পেতে আসে তারা বেসিক্যালি এই প্রসেসটাই ফলো করে আসে সবাই, অল মোর অর লেস। সো আমরা বলতে পারি এখানে মূলত দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে তার আন্ডারগ্র্যাডের তার রিসার্চ অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে সেটাকে ফোকাস করা, এবং যদি তার না থাকে তাহলে তার সিজিপিএ কে ফোকাস করা। সো এই দুইটার মাধ্যমে প্রফেসরদের মেইল করতে হবে। মেইল করাটা আসলে মেইনলি আসলে কি বলা যায় যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং সবচেয়ে টাফেস্ট পার্ট। এই পার্টটার জন্যই আসলে মেইনলি সবাই আটকে যায় আমার কাছে মনে হয়। মানে মেইল করাটা আসলে ফ্রাস্ট্রেটিং ইন এ সেন্স, কারণ দেখা যায় হচ্ছে যে মানে কোন প্রফেসর যে রিপ্লাই দিবে, কে যে আসলে ইন্টারেস্টেড সেটা তো আসলে বলা যাচ্ছে না। সো দেখা গেল যে সে হয়তো বা 10টা ইউনিভার্সিটির বা 20টা ইউনিভার্সিটির সব প্রফেসরকে মেইল করলো অর্থাৎ তার রিলেটেড যেটা, কিন্তু দেখা গেল কেউ রিপ্লাই দিচ্ছে না, তখন সে হতাশ হয়ে যায়। সো ইটস অ্যাবাউট লাইক প্রবাবিলিটি অ্যাজ ওয়েল, এবং মানে জিনিসটা আসলে একটু লাকেরও ব্যাপার যে কে রিপ্লাই দিচ্ছে কে দিচ্ছে না, কিন্তু এটাই হচ্ছে মেইন প্রসেস। সেই দিক থেকে আমি বলবো যে কানাডা থেকে ইউএসএ তে আসলে অপরচুনিটি বেশি, এই জন্য যে ইউএসএ ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি, প্রায় 1000 এর কাছাকাছি। কানাডাতে হয়তো 50-60 অ্যারাউন্ড ইউনিভার্সিটি। সো 1000 ইউনিভার্সিটির যদি মোটামুটি অনেকগুলাতেই মেইল করা যায় তখন প্রবাবিলিটিটা বেশি থাকে ফান্ডিং পাওয়ার। সো লাইক ইউএসএ ইজ লাইক প্রেফার্ড অপশন সেই জন্য আর কি, কারণ প্রচুর ফান্ডিং অপরচুনিটি, ইউএসএ তে ফান্ডিং অফারও করে বেশি। তো সব মিলে আসলে লাইক এটা আর কি। সো এইভাবেই মূলত আসলে তারা যারা আমরা আসি মানে ফান্ডেড অপরচুনিটি নিয়ে তারা মূলত আসি। আচ্ছা, তো যেহেতু ফান্ডিং এর ব্যাপারটা চলে আসলো, তো আমি একটু যদি জানতে চাই যে ধরো কেউ যদি এইখানে এই রেসপন্সটা পেলো না, যে মেইল করে অনেক জায়গা মেইল করে যদি রেসপন্স না পায়, এবং সেই ক্ষেত্রে যে ফান্ডিং ছাড়া আসলে যাওয়ার অপরচুনিটি কি আছে এই সম্পর্কে যদি একটু ধারণা দিতে পারো সবার উদ্দেশ্যে।
হ্যাঁ, ডেফিনেটলি দ্যাটস অ্যানাদার অপশন, যে আসলে কেউ হয়তো বা চেষ্টা করলো, অনেকের কাছে মেইল করলো, বাট আলটিমেটলি সে রেসপন্স পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমি পার্সোনালি বলবো তাকে, সেটা হচ্ছে যে মানে ডোন্ট স্টপ দেয়ার, মানে আসলে জিনিসটা হচ্ছে যে এটা, যে আমরা যখন না, এটা নিয়ে একটা মজার গল্প আছে আসলে, আমি বলি যে লাইক প্রবাবিলিটি, মানে ফর এক্সাম্পল অফি তোমার জন্ম তারিখ কবে জিজ্ঞেস করি, জন্ম তারিখ হচ্ছে, হ্যাঁ, জন্ম না না তারিখ ইটস ওকে, হ্যাঁ এই সামনের মাসেই আগস্টের 28 তারিখ। আগস্টের 28 তারিখ। আচ্ছা, আমার হচ্ছে জানুয়ারির 13 তারিখ। সো টিপিক্যালি আমি যদি একজন মানুষকে জিজ্ঞেস করি যে ভাই তোমার জন্ম তারিখ কবে, মানে এটা মেলার সম্ভাবনা আসলে কতটুকু, খুব কম, তাই না? খুবই টিপিক্যালি কম। তাই মনে হয়, খুবই কম, যে আসলে এতগুলা ডেজ। কিন্তু মানে অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে যে যদি 50 জন মানুষ আমি নেই, 50 জন না, আমি সাপোজ 30 জনে বললাম, 30 জন মানুষ আমি নেই, তার হুম, মধ্যে দুজনের জন্মদিন একই হওয়ার সম্ভাবনা 70%। এবং যদি ওয়াও, আমি 50 জন মানুষ আমি নেই, তাহলে এই 50 জনের মধ্যে যে কোনো দুজনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা 97%, which is huge. So অলমোস্ট 100%। হ্যাঁ, almost 100%. সো অ্যাকচুয়ালি তুমি চিন্তা করে দেখো যে আসলে আমি যে কোনো ক্লাসে যদি যাই, যে কোনো লাইক যে কোনো ক্লাসে, আচ্ছা এই জিনিসটা আসলে শুধু আমার না, মানে লাইক এটা মানে চমক ভাইয়ের একটা বেসিক্যালি সে আমার চমক ভাইয়ের ক্লাসে আমি পেয়েছি কিছুটা, আমি এই জন্য খুব লাকি। তো ভাইয়ের ক্লাসে এক্সাম্পলটা দিত মানে খুব ভালো মতো, তো আমার এই জন্য মাথায় আছে জিনিসটা, যে সো হুম, মানে like যে কোনো ক্লাসে গেলেই মানে তুমি যে কোনো দুইজনের জন্মদিন অন্তত পক্ষে এক পাবা এরকম 50 জনের ক্লাসে। সো অলমোস্ট 97% গেছি। সো আসলে মানে আমি বলতে চাচ্ছি এই জন্য যে একটা কিছু প্রবাবিলিটি যখন মানুষ মানে সংখ্যাটা আপনার 30 থেকে 50 হয়ে যায়, তখন প্রবাবিলিটি 70 থেকে 97% হয়ে যায়। সো অ্যাকচুয়ালি কেউ যখন মেল করবে, সে যখন 50 থেকে 100 পৌঁছায়, তখন তার প্রবাবিলিটি প্রায় 100% এর কাছাকাছি আমার কাছে মনে হয়, যে সে কারো না কারো রিপ্লাই সে পাবেই। সো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি আসলে একটা সার্টেন টাইমের পরে, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেটের পরে, অর্থাৎ মানে স্যাম্পল স্পেসের পরে এটা আসলে সার্টেন হয়ে যায়, এটা প্রবাবিলিটি থাকে না, নিশ্চিত সে পাবে। সো কেউ যাতে হুম, থেমে না থাকে, সে যদি মেইল করেও যদি রেসপন্স না পায়, সে যাতে আরো মেইল করে, এবং সে মানে একটা সার্টেন পয়েন্টের পরে সে ডেফিনেটলি পাবে, মানে এটা আসলে কোনো ভুল নাই। হয়তো বা 150 ইমেল করতে হতে পারে, কেউ আমি শুনেছি যে 1000 ইমেলও করে, 1-1500 আচ্ছা, ইমেল করে, এরকম আমি শুনেছি। তো হতে পারে, বাট ইট মিনস কিন্তু সে কিন্তু পেয়ে দেখিয়েছে, মানে সে পাবেই আর কি, ব্যাপারটা এরকম। সো লাইক তার জন্য আমি বলবো অবশ্যই তার চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত। আর যদি কেউ যদি এত ইমেল করার পরেও সে হতাশ হয়ে যায়, মনে করে যে না আমি আসলে পাবো না, তার সেক্ষেত্রে তার নন ফান্ডেড ওয়েতে আসার উপায় আছে। নন ফান্ডেড ওয়েতে সেটা হচ্ছে তার নিজস্ব সেলফ ফান্ডিং দিয়ে আসতে হবে। সেলফ ফান্ডিং এ আসার জন্য মাস্টার্সে যদি আসতে হয়, তাহলে বেসিক্যালি এমএসসি না, ইঞ্চ নামে একটা অপশন থাকে। এমএসসি তে আসলে যেটা হয় যে আসলে প্রফেসর এর আন্ডারে থিসিস করতে হয়। সো এমএসসি তে ট্রাইপার প্রফেসর যারা আসলে সে পিক করছে তাদেরকে থিসিস করা। আর এম ইঞ্চ যেটা, এম ইঞ্চ হচ্ছে লাইক কোনো থিসিস প্রয়োজন হয় না, এটা হচ্ছে প্রজেক্ট বেস একটা কোর্স। তো এখানে কোর্স করতে হয়, প্লাস হচ্ছে পরবর্তীতে তার জন্য একটা প্রজেক্ট করতে হয়, এরকম। সো এম ইঞ্চে আসার জন্য তার একটা খরচ, নিজের একটা সামান্য খরচ থাকবে। এটা আসলে ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটিজ, কারণ কোন কোন ইউনিভার্সিটিতে এই খরচটা হতে পারে সেটা 20 লাখ, কোন কোন ইউনিভার্সিটিতে হতে পারে এটা 70 লাখ, কোন কোন ইউনিভার্সিটি হতে পারে মানে বাংলাদেশি টাকায় সেটা আরো অনেক বেশিও হতে পারে। হ্যাঁ, তো ইট ভ্যারিজ, কারণ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেক বৈষম্য থাকে। তো সেই বেসিস আসলে বলছি যে আসলে অনেক রকমই হতে পারে। সো সেলফ ফান্ডিং এ আসতে চাইলে সেক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে তার প্রফেসর ম্যানেজ করার কোনো প্রয়োজন নাই, মানে সে নিজের টাকা দিয়ে পড়তে আসছে। সেক্ষেত্রে তার হচ্ছে জাস্ট ভালো দেখে একটা ইউনিভার্সিটি চুজ করতে হবে, যে আসলে কোন ইউনিভার্সিটিতে সে পড়তে যেতে চায়, সেটা টপ র্যাঙ্কের দিকে চিন্তা করাটাই ভালো। সেই অনুযায়ী সে একটা ইউনিভার্সিটিতে জাস্ট হচ্ছে সে অ্যাপ্লাই করবে তার প্রোফাইল দিয়ে। তো হয়তো বা সে 10টা ইউনিভার্সিটি চুজ করলো, যে 10টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করবো, সে 10টা ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করার পর যেটাতে অ্যাডমিশন হয় প্রেফারেবল, মোস্ট প্রেফারেবল, সেখানে সে আর কি চলে গেল, এরকম একটা অনেকটা। এবং আচ্ছা, ফান্ডিং নিয়ে তার প্যারা নেই সাথে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট টিপস আমি বলবো, সেটা হচ্ছে যে লাইক আমাদের বাংলাদেশি বা সাউথ এশিয়ান রিজন মানুষ যারা, তাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমি দেখি যে আসলে এখানে অনেকে আমরা জাস্ট ফান্ডিং এর জন্য ওয়েট করে থাকি, মানে কারণ আমাদের ফিনান্সিয়াল সলভেন্সি ওর এটা একটু অত বেশি হয় না, এটা স্বাভাবিক যে আমরা একবারে একজন 50 লাখ টাকা বা লাইক 30 লাখ টাকা বা 20 লাখ টাকা খরচ করে ফেলবো হুট করে, এটা আসলে মানে আমার জন্য টাফ, মানে যে কারোর জন্য টাফ। সো যেটা হয় যে আমরা ফান্ডিং এর জন্য ওয়েট করে থাকি অনেক বেশি, মানে তারপর ফ্রাস্ট্রেশন হয়ে ফান্ডিং ছাড়া যাবোই না এরকম। কিন্তু অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে আমি দেখলাম তারা ফান্ডিং এর জন্য ট্রাই করে, যদি না পায় তাহলে তারা সেলফ ফান্ডিং এ চলে আসে। চলে আসার পর তারা এমএনজি ঢোকে। এমএনজি তারা হতো দুইটা টার্ম তারা এমএনজি ক্লাস করলো, সেমিস্টার মানে কোর্স ওয়ার্ক করতে হয় প্রথম 2 টার্মে। সে কোর্স ওয়ার্কটা হুম, শেষ করলো, 2 টার্ম শেষ করলো। 2 টার্ম শেষ করার পর, অর্থাৎ 6 মাস শেষ করার পর, দেন যে সে যেটা করে সেটা হচ্ছে যে সে প্রফেসরদের তার
মানে অলরেডি তো ক্লাস করেছে, প্রফেসরদের সাথে তো তার টুকটাক যোগাযোগ আছে, সে জানে কোন প্রফেসর কি নিয়ে কাজ করে। সে তখন প্রফেসরদের ডিরেক্ট অ্যাপ্রোচ করে যে প্রফেসর এই, আমি আসলে তোমার এই কাজগুলো দেখেছি, তোমার কাজগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগে, তো আমি আসলে তোমার আন্ডারে মাস্টার্স করতে চাই এবং থিসিস করতে চাই। তো প্রফেসর নর্মালি যেটা হয় সে আসলে ইমেল করে একজনের সাথে স্কাইপে ইন্টারভিউ দিয়ে দেন জিনিসটা একটু আনসার্টিন থাকে, কখনো আসে কখনো আসে না, কখনো নানা রকম সমস্যা থাকে। যদি ডিরেক্ট কেউ অ্যাপ্রোচ করে এবং তার রেজাল্ট যদি মোটামুটি ভালোই হয়, তখন প্রফেসর সাধারণত ফান্ডিং দিয়ে দেয়, যে তার কাছে ফান্ড থাকে তা সে দিয়ে দেয়, ওকে ফাইন, ইউ ক্যান জয়েন মাই ল্যাব এন্ড ইউ ক্যান গো ওয়ার্ক ফর ইট। সো এরকম হয়। তো সেক্ষেত্রে এটা অনেকেই করে যে এই মিনজে চলে এসে তারা পরবর্তীতে এমএসসি তে কনভার্ট করে, এবং কনভার্ট করে তারা তখন কিন্তু আবার ফুল ফান্ডিং, মানে তার পরবর্তী যে লেখাপড়ার খরচ সেটা কিন্তু এমএসসির যে রিসার্চ যে ল্যাব সেখান থেকে বিয়ার করছে, ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পাচ্ছে, এবং প্রফেসর যখন এগ্রি করে তখন প্রফেসর দিয়ে দেয়। এবং প্রফেসরের এই ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা থাকে, সেটা হচ্ছে যে প্রফেসরের কিন্তু তার প্রথম 2 টার্মের যে খরচ, কোর্স ওয়ার্কের যে খরচ, সেই খরচটা কিন্তু তার দিতে হচ্ছে না। এই প্রফেসরের আন্ডারে আরেকজন এমএসসি করে ফেললো, তারও একটা প্রোফাইলে অ্যাড হলো। শুধু তাই না, যে 2 মাসের তার যে 2 টার্মের খরচ দিতে হলো না, সেই টার্মটা আসলে অ্যাকচুয়ালি প্রফেসর এমনিতেও খুব বেশি রিসার্চ ওয়ার্ক করাতে পারে না, কারণ হচ্ছে যে কোর্স ওয়ার্ক যখন চলে তখন খুব প্রেশার চলে, তখন রিসার্চে মনোযোগ দেওয়া যায় না। সো প্রফেসর এমনিতেও যে বাইরে থেকে যখন নিয়ে আসে তখন তার আসলে লস হয়, প্রথম 2টা টার্ম আসলে সে কোনো কাজেই আসলে রিসার্চে আগায় না। সো প্রথম 2 টার্মটা আসলে তার স্টুডেন্টের কোর্স ওয়ার্কই চলে যায়। সো ওকে এমিং যে যদি চলে এসে এরকম অপরচুনিটি দেয়, তখন প্রফেসরও খুশি হয় আর তারও আসলে সামান্য খরচ হয়, 2 টার্মের জন্য তার যে খরচ হয় সেটা তার নিজের বিয়ার করতে হয়, বাট তার একটা ওপেন অপরচুনিটি থাকে, আচ্ছা বাকি সময়টা সে ফুল ফান্ডেড প্রতি কাটানোর সুযোগ থাকে। সো দিস ইজ অ্যানাদার অপরচুনিটি। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তো এবার আমি যদি তোমাকে একটু বর্তমান পরিস্থিতির কথা যদি একটু জানতে চাই, যে এই যে করোনা ভাইরাসের যে সিচুয়েশনটা চলছে এখন সারা বিশ্ব জুড়েই চলছে, তো তুমি যেখানে আছো কানাডার এখনকার পরিস্থিতিটা কিরকম বা কেমন দেখছো এখানকার অবস্থা? আচ্ছা, আমি আছি বেসিক্যালি এডমন্টন, শহরটার নাম অ্যালবার্টা প্রভিন্সের। তো এখানে এখন পর্যন্ত শুরুর দিকে আসলে ভালোই ছিল, আই মিন লাইক প্রথম দিকে তেমন একটা ছিল না, দেন মাঝখানে যখন সব জায়গায় ছড়ানো শুরু করলো আমেরিকার এই পাশটায়, তখন হচ্ছে দেখা গেল যে এখানেও বেশ ছড়ালো, তখন আমরা খুব কোয়ারেন্টাইন থাকতাম। বাট এখন কিছুটা আসলে ওপেন, অর্থাৎ এখন সবাই আসলে বাইরেই যাচ্ছে, মাস্ক পরেই বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে এবং শপিং টপিং সবই করছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এখানে রিসেন্টলি, একদম ভেরি রিসেন্টলি আসলে আমি দেখছি যে একটুখানি করে বাড়ছে, আবার আগের মতো একটুখানি বাড়ছে। সো ইটস অ্যালার্মিং। সো এই দিক থেকে বলবো যে আসলে অবস্থা ভালোই ছিল, বাট আবার খুব ভালো না, যেহেতু বাড়া শুরু করেছে আবার এই দিক থেকে। বাট ওভারঅল কন্ডিশন ইজ আন্ডার কন্ট্রোল। ইটস নট লাইক যে মানুষজন বাসায় বসে থাকতে হচ্ছে, সবাই বাইরে যাচ্ছে, বাইরে যে কাজ করছে এটা। বাট আমার যেমন ইউনিভার্সিটির পিসি, যেটা ইউনিভার্সিটি আসলে তো অনেক মানুষ একসাথে চলে আসে, সো এই জন্য আসলে স্প্রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো ইউনিভার্সিটি অথরিটি অবশ্যই ইউনিভার্সিটি ওপেন করেনি, আমরা বাসায় বসেই কাজ করছি, আমরা বাসায় বসেই রিসার্চ করছি। বাট টিপিক্যালি অন্যান্য অর্গানাইজেশন তারা ট্রাই করছে যে খোলার, এবং খুলছে, মানে লাইক শপিং মলস এন্ড আদার ফিনান্সিয়াল, যেগুলো ডিরেক্টলি ফিনান্সিয়ালি ইনভলভ, তারা আসলে খুলছে। আচ্ছা, তো তোমার কাছে আমি আরো একটু জানতে চাই যে ওখানকার কমিউনিটিটা সম্পর্কে, যে একজন বাংলাদেশি স্টুডেন্ট যখন যাবার পরে তোমার ওইখানে বাংলাদেশি বা আর একটু ব্রড ভাবে যদি বলি যে বাঙালি কমিউনিটি কতটুকু আছে, প্লাস ওখানকার একটা নতুন একটা দেশের নতুন সংস্কৃতি, নতুন খাদ্যাভ্যাস, এবং এর সাথে যদি আরো একটু অ্যাড করো যে তুমি এখন কোথায় থাকতেছো বা আবাসনের অবস্থাটা কিরকম হবে, এইটা মিলে একটা কমপ্লিট সামারি যদি দাও আমাদেরকে। আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে যে আমি যেখানে আছি সেটা হচ্ছে যে লাইক ওকে, সো মানে খরচের ব্যাপারটা, তাই তো, মানে কস্টিং এর ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, কস্টিং প্লাস আশেপাশের সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টে কিভাবে আসলে খাপ খাওয়াতে পারবে একজন বাংলাদেশি স্টুডেন্ট, আচ্ছা, ওকে, তুমি কিভাবে করছো ম্যানেজ এটা? আচ্ছা আচ্ছা। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে কানাডাতে, আমি আসলে অন্য জায়গার ব্যাপারটা জানি না, বাট কানাডাতে আমি যেখানে আছি এডমন্টনে মানুষ আসলে খুব বেশি না, মানুষজন আসলে কম। কানাডিয়ানদের একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা আসলে অনেক পোলাইট, টু পোলাইট আই শুড সে, এবং তারা আসলে মানে মানে অতিরিক্ত পর্যায়ে আর কি পোলাইটনেস দেখায় অনেকটাই। সো যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই লাইক আমার কাছে মনে হয় যে তাদের সাথে মেশাটা একটু টাফ, কজ হচ্ছে তারা মানে লাইক সামওয়ান ইজ টু পোলাইট, তুমি আসলে তার সাথে কিন্তু মেশাটা আসলে টাফ, মানে লাইক কেউ যদি ফান না করে তাহলে তার সাথে ফ্রেন্ডশিপ বানানো কিন্তু আসলে একটু টাফ ওই সেন্স থেকে। সো ওই সেন্স থেকে আসলে লাইক দে আর কাইন্ড অফ ইন্ট্রোভার্ট, একটুখানি মানে লাইক নিজেদের মধ্যে গুটিয়ে থাকে এরকম, বাট দে আর ভালো, মানে লাইক আমার কাছে মনে হচ্ছে ও এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে সোসাইটি ইজ গুড যেখানে আছি আমি। আর
সো এন্ড সোশ্যাল ইন্টিগ্রেশনের ব্যাপারে যেটা, আমি আসলে আসার পর থেকে খুব বেশি সময় পাইনি, কোয়ারেন্টাইনে ছিলাম অনেকদিন। সো লাইক সোশ্যাল ইন্টিগ্রেশনের তেমন সুযোগ আসলে হয়নি। বাট ইউনিভার্সিটিতে যেসব রিসার্চ ল্যাব মেটস এন্ড আদার যাদের সাথে কথাবার্তা হয় অনলাইনে, তারা দে আর গুড, এবং মানে লাইক ভালোই লাগে, মানে সবার সবার প্রতি রেসপেক্টফুল এবং বেশ ভালো আর কি। আর এমনিতে বাইরে যখন ঘুরতে ঘুরতে যাই টুকটাক বাইরে, তখন মানুষজন খুব বেশি দেখি না, সো মেশার ওরকম সুযোগ হয় না। বাট ওভারঅল এনভায়রনমেন্ট ইজ গুড, মানে লাইক আমার কাছে মনে হয় থাকার জন্য এটা খুব ভালো একটা জায়গা, যে লাইক মানুষজন বদার করছে না কেউ কাউকে, সেই দিক থেকে আর কি। বাট যদি কেউ আবার হচ্ছে এরকম হয় যে লোনলি ফিল করে, তাহলে আবার হচ্ছে এটা তার জন্য যথেষ্ট খারাপ জায়গা। কারণ আমি জানি যে ডিপ্রেশনে পড়ে যায় মানুষ প্রায়ই, কারণ একা একা থাকাটা, আসলে একটা এনভায়রনমেন্ট আমরা চলে এসেছিলাম, সেখান থেকে হুট করে যদি আরেকটা এনভায়রনমেন্টে আসি, যেখানে হচ্ছে যে লাইক মানুষজন বের হয় না, খুব একটা কথাবার্তা বলে না, সো ইটস ভেরি টাফ টু লাইক যে একটু এক্সট্রোভার্ট টাইপের ছিল, যে আসলে অনেক বেশি মানুষজনের সাথে মিশতো। তো এটা খুব কমন যে তারা ডিপ্রেশনে পড়ে বা সমস্যার মধ্যে দিয়ে যায় মানুষ। তো সেটা আসলে সমস্যা না, মানে লাইক সুট আপ করে ফেলে, মানুষজনের সাথে পরিচয় হয়, বাঙালিদের সাথে পরিচয় হয়, এরকম আলটিমেটলি সুট আপ করে। আর বাংলাদেশে যদি বলি, এখানে ভালোই আছে, প্রায় 100 মতো, 100 আরো বেশি বলবো আমি, নিশ্চয়ই 200 অ্যারাউন্ড হবে, আমার এখন মানে নট দ্যাট মাচ আইডিয়া, বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে এরকম মানুষ আছে। তারা মোটামুটি সবাই ফ্রেন্ডলি, ভালো। আমি কয়েকজনের বাসায় গিয়েছি বা দাওয়াতে নানা কারণে যাওয়া হয়েছে, সো তখন আই ফেল্ট রিয়েলি, আই শুড সে, মানে তাদের সাথে একটা মানে ভালো লাগার যে ব্যাপারগুলো, সেগুলো খুব ভালো মতো শেয়ার করা যায়, এবং খুব ভালো, মানে তারা সবাই বেশ ভালো এবং মানে হেল্পফুল একটা কমিউনিটি, সেদিক থেকে বলবো ভালো লেগেছে আমার কাছে। আর আম, আর কস্টিং এর বা থাকা খাওয়ার ওই ব্যাপারগুলো নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে আহ, বাইরে যারা আসতে চায় তাদেরকে অবশ্যই বলবো যে হচ্ছে যে রান্না বান্নাটা শিখে আসতে হবে। কারণ আমার মতে যদি হয় যে রান্না বান্না না শিখে চলে আসে, তাহলে আসলে তার জন্য বেশ টাফ এখানে আসলে সার্ভাইভ করা, ইন এ সেন্স যে আমি আসলে শুরুতে এসে রান্না বান্না কিছুই পারতাম না, বাসায় কখনো রান্না বান্না করতে হবে ওরকম ভাবে চিন্তা করিনি। সো লাইক আসার পর দেখলাম যে ও মাই গড, মানে আমি কিছুই জানি না, রান্না বান্নার স্তরে আসলে কখনো জানি না। সো যেটা হচ্ছে, আমার এক বড় ভাই ছিল উপরে, মানে লাইক পরিচিত বাংলাদেশি, তো উনি বেশ হেল্প করলেন, উনি রান্না বান্নাতে হেল্প করলেন। সো সো হি ওয়াজ সো হেল্পফুল, ওই জন্য আসলে অনেকখানি সহজ হয়ে গেছে। এবার যারা আসলে রান্না বান্না মানে ওরকম পারি না আমরা, তাদের জন্য আসলে বাইরে তো রান্না বান্না নিজেই করতে হয়, সো ওই যে ব্যাপারটা নিয়ে একটু মানে লাইক কনসার্ন থাকাটা ভালো আগে থেকে। আর থাকার কস্টিং বা ওই ব্যাপারে যদি আসি, সেটা হচ্ছে যে লাইক লিভিং এক্সপেন্স, ইট ভ্যারিজ কোয়াইট আ লট, এবং হচ্ছে যেটা এক এক জায়গার ভিতরে অনেক ভ্যারি করে, মানে অনেক মানে অনেক ভ্যারি করে। ফর এক্সাম্পল, আমি যেখানে আছি সেখানকার যে লিভিং কস্ট, হয়তো বা টরন্টোর দিকে এটা ডাবল হয়ে যাবে এরকম, মানে আবার ভ্যানকুভারে গেলে হয়তো বা তারও বেশি হয়ে যাবে এরকম। সো এবং লোকেশন অনুযায়ী, ফর এক্সাম্পল আমি যেখানে আছি ডাউন টাউনে, হয়তো বা ডাউন টাউন না হয়ে যদি অন্যদিকে হয়, তখন হয়তো একটু কম হতো। আবার সাপোজ অনেক ভ্যারি করে আর কি। সো লাইক ইট ভ্যারিজ কোয়াইট আ লট, বাট ফুল ফান্ডেড হলে এটা একটা ব্যাপার যে মানে নর্মালি যারাই আসে ফুল ফান্ডেড, তার খুব একটা সমস্যা হয় না আর কি, থাকতে পারে, মানে মোটামুটি খরচের ওর মধ্যেই হয়ে যায়, এটা আর কি, যেখানেই থাকুক সে, এটা আর কি। আর যেমন ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন লাইক থাকে, ফর এক্সাম্পল ওখানে একটা ডর্ম বা ওরকম ইয়ে থাকে, কিন্তু নর্মালি সেটা হয় যে ফান্ডিং এর ক্ষেত্রে যে টাকাটা দেয় সেখান থেকে খরচ করতে হয় থাকা খাওয়ার খরচটা। সো দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির ওই জায়গাটায় আসলে একটু অনেক সময় খরচ বেশি পড়ে, অনেক সময় রুমও পাওয়া যায় না, বা বাঙালি কমিউনিটি যেখানে, সবাই ওখানে একটু প্রেফার করে থাকার জন্য, অনেকগুলো কারণে মানুষ অনেক সময় বাইরে থাকে, যেমন আমি বাইরে থাকছি এখন। সো সো এই 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 ব্যাপারগুলো থাকে আর কি, যে কেউ কোথায় থাকছে, তার প্রেফারেন্সের জায়গা কোথায়, এটা আর কি। আচ্ছা। তো আহ, মোটামুটি আমরা একটা ধারণা পেলাম যে কানাডার লাইফস্টাইল যে কিভাবে চেঞ্জ হয়ে গেল তোমার বাংলাদেশ থেকে যাওয়ার পরে, যে এখন কত নতুন কিছু করতে হচ্ছে এবং মানিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, তো very true. তো একটু যদি ফিরি, যে আমরা যদি আহ, অনেকেই চিন্তা ভাবনা এরকম থাকে যে আসলে আমরা যাওয়ার পরে পড়াশোনা করব, পাশাপাশি হচ্ছে কিছু পার্ট টাইম কিছু চাকরি করব, হ্যাঁ কিছু হয়তো আমার সেখানে আর্নিং হতে পারে। তো বিশেষ করে যারা ফুল, তুমি যেরকম ফান্ডিং এ যাচ্ছ, যদি কেউ ফান্ডিং ছাড়া যায় সেক্ষেত্রে তার জন্য তো এটা মোটামুটি ভালোই কস্টলি আমি বলবো। তো সেক্ষেত্রে যদি পার্ট টাইম যদি কোনো চাকরি সে করতে পারে, বা সেরকম সুযোগ সুবিধা কি কিরকম আছে সেটা যদি একটু বলো। আচ্ছা, হ্যাঁ, পার্ট টাইম জবের অপরচুনিটি আসলে বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় যারা আছে তাদের জন্য উইকলি তারা 20 ঘন্টার মতো কাজ করতে পারে, 20 আওয়ার্স। আচ্ছা। সো 20 ঘন্টা যদি হয়, সেক্ষেত্রে তার পার্ট টাইম জবের এখানে মিনিমাম রেট হচ্ছে 15 ক্যাট, মানে $15 করে আসলে তার পার আওয়ারে সে পাবে, অ্যাটলিস্ট এটা মিনিমাম। সো কেউ হয়তো বা 20-25ও পেতে পারে যদি তার প্রফেশনালিটি ভালো থাকে।
সো ইট ভ্যারিজ এটা আর কি। তো সেই হিসাবে তার মান্থলি এখানে আমার কাছে মনে হয় যে, বা অনেকে হচ্ছে যে ডেলিভারি করে বা অনেক রকম এক্সট্রা যে এগুলো করে অনেকে। তো সব মিলাই হচ্ছে যে তার যে পার্ট টাইম অপরচুনিটি তার থেকে সে $15,000 থেকে $2,000 আমার মনে হয় সে ইজিলি পেতে পারে মাসে। তো সেই ক্ষেত্রে এখন সেটা আসলে তার লিভিং এক্সপেন্স এর জন্য গুড এনাফ। আমার কাছে মনে হয় যে পার্ট টাইম জব করে কেউ লিভিং এক্সপেন্সটা বিয়ার করতে পারবে। কিন্তু ইউনিভার্সিটির যে লাইক যে কি বল টিউশন ফি, সেটা আসলে একটু কোয়াইট বিগ অ্যামাউন্ট হয়। ইট ভ্যারিজ কোয়াইট আ লট। আবার বলছি যে এটা আসলে প্রতিটা ইউনিভার্সিটিতে অনেক ভ্যারি করে, কারণ পাবলিক আর প্রাইভেটের মধ্যে অনেক পার্থক্য থাকে। এবং এক এক ইউনিভার্সিটির লোকেশন এবং অনেক কিছুর উপরে আসলে ভ্যারি করে। সো এটা যেমন হতে পারে লাইক কোন কোন ইউনিভার্সিটিতে ইয়ারলি 27,000 হয়তো বা তার মানে লাইক টিউশন ফি এক্সপেন্স, কোন কোন ইউনিভার্সিটি হয়তো 9,000 ক্যাপ এরকম বা 9,000। সো এটা আসলে লাইক ট্রিপল টাইমস এরকম হয়। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে সেটা তার যদি কেউ সেলফ ফান্ডিং আসতে চায়, তাহলে তার টিউশন ফিটা কেমন সেটা তার আগে একটু মাথায় রাখতে হবে যে আসলে আমি কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছি, সেখানে টিউশন ফিটা কেমন এবং সেটাকে আমি বিয়ার করতে পারবো কিনা, হ্যাঁ সেটা আমার জন্য কি গুড এনাফ কিনা, এই জিনিসটা আর কি তার একটু মাথায় রাখতে হবে। আর টিউশন ফিটা হয়তোবা যদি কম হয় তাহলে সে হয়তোবা, আমি জানি না প্রাইস, হয়তোবা সে নিজেও বিয়ার করতে পারতে পারে, আই এম নট শিওর, যে হয়তোবা সে লাইক নিজে যদি পার্ট টাইম জব করে সে যদি করতে পারে, সেক্ষেত্রে তার পড়াশোনা হয়তো একটু ডিফিকাল্ট হবে যে কনসেন্ট্রেট করা, বাট হয়তোবা সম্ভব, আমি আসলে এটা পুরোপুরি শিওর না। বাট মানে লাইক আমি আমি একটা মোটামুটি আইডিয়া দিলাম যে আসলে লাইক কেমন আয় করা সম্ভব পার উইকে। হ্যাঁ, এটা আর কি যে $15-20 করে সাপোজ ধরে সে হয়তো 20 ঘন্টা কাজ করতে পারলো, $400 মতো, $1600 সে মাসে এই করলো। আর এছাড়া তার আদার ডেলিভারি বা অন্যান্য টুকটাক যেসব কাজ আছে সেগুলো যদি সে করে, মানে যদি সে সেলফ ফান্ডে নিজে খরচ করতে চায়, সেক্ষেত্রেও তার হয়তো বা তার আরো $400-500 মতো সে আর্ন করবে। তো $2,000 হিসেবে সে is good enough for living, and probably he can contribute in tuition fees as well. এটা আর কি। আচ্ছা মানে কেউ যদি আসতে চায় আমার মনে হয় রিস্ক নিতে পারে, মানে ইটস নট লাইক যে তার বড় রিস্ক হবে আর কি। তো মানে সেলফ ফান্ডিং আসা মোটেও বড় রিস্ক। আচ্ছা, আমরা একটা বেশ পুরো সিনারিওটা মানে একটা একটা কি বলবো যে এটা প্রারম্ভিক একটা ধারণা পেলাম তোমার এই আজকের এই কথাগুলো থেকে। আচ্ছা তো আমি যাই তোমাকে ব্যক্তিগতভাবে মানে ধন্যবাদ দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি জানি যে তোমার ওখানে হচ্ছে এখন সকাল 9:30 বাজে। তো একদমই আমাদের মানে টাইম জোনের পুরো বিপরীতটা। তো তুমি এত সকালে উঠে মানে আমার এই সেশনে যে অংশগ্রহণ করেছো এই জন্য তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। তো আচ্ছা আজকে আমি যারা শুনছেন বা যারা ছিলেন বা পরবর্তীতে হয়তো শুনবেন, তো সবার উদ্দেশ্যে তুমি যদি সর্বশেষ কিছু বলতে চাও যে আহ, বিশেষ করে যারা বাইরে যেতে চান তাদের জন্য, যে একটু সাম আপ করে দিলা যে কিভাবে আচ্ছা তারা প্রিপারেশনটা নিবে এবং কিভাবে তারা আসতে পারে, এটা যদি আচ্ছা একটু সাম আপ করে দাও সবশেষে। শিওর। তো অফি আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আসলে, লাইক আমাকে ইনভাইট করার জন্য। আই এম সো প্লিজ এবং সো গ্ল্যাড টু জয়েন হিয়ার। এবং আমি অনেকদিন পর আসলে লাইক মানে ফেসবুকে লাইভ আসলাম, মানে আমি নর্মালি ইনফ্যাক্ট আসিনি কখনো মানে ফেসবুকে আমি অ্যাক্টিভিটিস একটু কম। সো সেই ইয়ে থেকে হাউএভার তো হ্যাঁ, আমি একটা জেনারেল গাইডলাইন আমার মনে হয় যেটা আমি দিতে পারি, যেটা হচ্ছে যে লাইক কি কি কাজ করা যেতে পারে আসলে, বা কোন কোন জিনিসগুলো আসলে প্রেফারেন্সের জায়গায় থাকবে এরকম। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে যদি কারো বাইরে আসার ইচ্ছা থাকে বা প্ল্যান থাকে, আন্ডারগ্রেডে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আন্ডারগ্রেডে দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে। একটা হচ্ছে যে তার সিজিপিএ এবং হচ্ছে তার রিসার্চ এক্সপিরিয়েন্স। সো সেই দিক থেকে তার পড়াশোনাটা, প্রথমত পড়াশোনাটা খুব ভালো মতো চালিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় এটাকে মূল প্রেফারেন্স দেওয়া উচিত যাতে তার রেজাল্টটা মোটামুটি পর্যায়ে থাকে। এখন একটা ব্যাপার হচ্ছে যে তার কারো রেজাল্ট হয়তো বা ভালো না, মানে আন্ডারগ্রেড এত ভালো মতো হলো না, তার কি অপরচুনিটি নাই? ব্যাপারটা কি এরকম? মোটেও না। আন্ডারগ্রেডে তার রেজাল্ট যত খারাপই হোক অবশ্যই তার অপরচুনিটি আছে। যত খারাপই হোক, সেটা যদি লাইক 3 এর নিচেও হয়, 2.9 সিজিপি, স্টিল সে ফুল ফান্ডেড ওয়েতে আসতে পারে বাইরে, আমার কাছে মনে হয়। এবং এটা লাইক তখন তার যেটা করতে হবে যে জিআরই দিতে হবে, জিআরই দিয়ে ভালো একটা স্কোর করতে হবে, স্কোর করে ইউএসএ তে ট্রাই করতে হবে। এবং তার সাথে একটু রিসার্চের ব্যাপারটা একটু একটু মনোযোগ দিতে হবে, যে যদি সে পারে 1-2টা পেপার এক্সট্রা যদি পাবলিশ করতে পারে, কনফারেন্স পেপার হলো, মানে যেটাই অ্যাড করবে সেটা তার বোনাস। সো সেটা যদি রিসার্চে যদি একটুখানি ইয়ে থাকে, সেই বোনাসটা তার জন্য অনেক হেল্পফুল হবে। সো রেজাল্ট নিয়ে আমি বলবো না তার মানে এই না যে লাইক 3 এর নিচে সিজিপি হলো ফুল ফান্ডিং পাওয়া যাবে, আমার পড়াশোনা করার দরকার নেই, আন্ডারগ্রেড আমি চিল করি দেন ফুল ফান্ডিং তো পাচ্ছি, ব্যাপারটা এরকম না, এরকম না। মানে ফুল ফান্ডিং পাবো কি পাবো না সেটা আসলে পরের ব্যাপার, কিন্তু আমার যে দায়িত্ব
পড়াশোনা করে সেটা আমি করবো। বাট যদি কারো ইন কেস খারাপ হয়ে যায় তখন আসলে সে হতাশার কিছুই নেই, সে জিআরডি ভালো স্কোর তুলে সে ইজিলি ফুল ফান্ডিং পেতে পারে, সেই সেন্স থেকে বলা। আচ্ছা, এটা গেল হচ্ছে যে প্রথম যে ইয়ে। সেকেন্ডলি আমি বলবো যে আসলে যে তার চুজ করার ব্যাপারটা, সে আসলে কোথায় আসতে চায় এটা একটু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আসলে লাইক তার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকাটা উচিত, যে সে আসলে লাইক সাপোজ আমেরিকাতে যদি যায়, আমেরিকার স্টেপ গুলো কেমন, অর্থাৎ ঢোকার পরে তার গ্রিন কার্ড, দেন আদার স্টাফ, দেন পেতে কতদিন সময় লাগতে পারে, অথবা তার দেন ইভেনচুয়ালি তার কতদিন পরে যে সে আসলে ইয়ে হবে, এই ব্যাপারগুলো সে মাথায় রাখতে পারে। ইমিগ্রেশন স্ট্যাটাসটা কেমন, বাংলাদেশে এখনো আই থিঙ্ক কোয়াইট গুড, বাট ইন্ডিয়ানদের জন্য বেশ টাফ হয়ে যাচ্ছে আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়া বা ইয়ে করা। তো এটা একটা ব্যাপার। আবার লাইক কানাডা যদি আসতে চাই, সেক্ষেত্রেও তার ইমিগ্রেশন পলিসি বা এগুলো কেমন, সেই জিনিসগুলো জেনে আসা ভালো আমার কাছে মনে হয়। যে সে একটা প্ল্যানিং থাকলো যে আমি এত দিনের মধ্যে এই কাজগুলো করবো, এই কাজগুলো করে এই জায়গায় যেতে চাই, এরকম একটা প্ল্যানিং থাকাটা ভালো। দেন মাস্টার্স করার পর তিনি পিএইচডি তে সে যেতে ইচ্ছুক কিনা, অথবা কেউ অনেকে ডিরেক্টলি পিএইচডি তেও আসে, সে ডিরেক্টলি পিএইচডি তে আসলে সেটা কতটুকু তার জন্য মানে এফিশিয়েন্ট বা কতটুকু ভালো, সেই ব্যাপারগুলো সে চিন্তা ভাবনা করে আসতে পারে। আর পিএইচডি করলে সেক্ষেত্রে তার ক্যারিয়ার পাথটা কেমন হবে, সেগুলো নিয়ে তার একটা পরিকল্পনা রাখতে পারে বা থাকতে পারে সেটা। আর ফান্ডিং যদি সে ম্যানেজ করার ব্যাপারটা, ফান্ডিং ম্যানেজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মূলত ফান্ডিং ম্যানেজ করার ক্ষেত্রে বা ফান্ডিং পাওয়াটাই আসলে ভুল ধাপ, মানে লাইক বাইরে আসার জন্য বা ডিফিকাল্ট ধাপ। কারণ আমাদের যাদের টাকা পয়সা আছে তাদের সমস্যা নেই হয়তো বেশি কোনো, যাদের একটু ফিনান্সিয়াল ইয়েতে মানে হয়তো তারা দিতে চাচ্ছে না এই খরচটা, তো তারা হয়তো ফান্ডিং নিয়ে আসতে যাচ্ছে, সেক্ষেত্রে এই ফান্ডিং পাওয়াটাই তো মূল ধাপ। তো সেই ক্ষেত্রে তার ইমেল করাটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে প্রফেসরদের ইমেল করাটা। কারণ নো হু নোজ, একটা একটা জাস্ট উই নিড ওয়ান রিপ্লাই, তাই না? মানে জাস্ট একটা রিপ্লাই দরকার যে কোনো প্রফেসর সে ইন্টারেস্টেড নিতে। সো তার ইন্টারেস্টের বেসিসে কিন্তু সবই সে রেসপন্স পাচ্ছে, ফুল ফান্ডিং পাচ্ছে, সে পাচ্ছে সবই। সো প্রফেসরদের ইমেল করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, এন্ড অলসো দিস ইজ দ্য টাফেস্ট পার্ট, এবং অলসো সবচেয়ে টায়ারিং পার্ট। কারণ ইউ নেভার নো, মানে লাইক 100 ইমেইলও হয়ে যেতে পারে, অথবা 1000 ইমেল বা 1500 ইমেলও লাগতে পারে। সো এই জিনিসটা আর কি একটা একটা ইয়ে ইস্যু, যে আসলে লাইক ইমেল করার ক্ষেত্রে এটা। আর ইমেল করার ক্ষেত্রে কয়েকটা জেনারেল গাইডলাইন আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো ফলো করতে পারে। সেটা আসলে অনেক ক্ষেত্রেই আছে যে ইমেলটা একটু ভালো মতো করাটা ইম্পর্টেন্ট, এই জন্য যে ইমেল দেখে কিন্তু প্রফেসর ইমপ্রেশন হয় যে আসলে সে নিবে কি নিবে না। হ্যাঁ, সো ইমেল করার আগে প্রফেসরের, আচ্ছা ইমেলটা কিভাবে করতে হবে একটু বলে দিই, এটা তাহলে হচ্ছে মানে অনেকের সুবিধা হবে ইমেল করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো একটা হচ্ছে যে আমাকে দেখতে হবে আমার পটেনশিয়াল রিসার্চ এরিয়া কি, অর্থাৎ আমি কোনটা নিয়ে কাজ করছিলাম এতদিন। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেমন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার ছিল, কেউ হয়তোবা মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করছে, কেউ হয়তোবা হয়তোবা সে অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করছে, কেউ হয়তোবা একদম পিওর ফিজিক্স নিয়ে কাজ করছে, কেউ হয়তোবা মলিকুলার কেমিস্ট্রি নিয়ে কাজ করছে। যে যেটা নিয়ে কাজ করুক, ইউ হ্যাভ টু বি মোর স্পেসিফিক, অর্থাৎ ওই জোনের মধ্যেও অনেক ডিভাইডেশন, এখন রিসার্চে অনেক ডিভাইডেশন হয়ে গেছে। সো ওটার মধ্যেও আসলে কোন জায়গাটায় ইন্টারেস্টেড বেশি। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যে আমি ট্রান্সপোর্টেশনের মধ্যে আইটিএস, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা নিয়ে আমি একটু বেশি ফোকাস ছিলাম। তো মানে ইটস নট লাইক যে তাকে ফোকাস হতে হবে, বাট আমি বলতে চাচ্ছি যে ফোকাস থাকে তার রিসার্চে তাহলে ভালো হয়। তো ওই ফোকাসটা নিয়ে তার আন্ডারগ্রেডের থিসিসটা নেওয়াটা ভালো, অর্থাৎ আন্ডারগ্রেড থিসিস করবে সে এটা নিয়ে কাজ করতে চায়, সেই জন্য ওই অনুযায়ী থিসিসটা নিলে তার জন্য পরবর্তীতে পেপার পাবলিশ করে ওইটা ইজিয়ার হবে। সো এটা একটা ব্যাপার যে পটেনশিয়াল আমার রিসার্চ ইন্টারেস্ট কোথায়। দেন দেখা যে এই যে আমার রিসার্চ ইন্টারেস্ট, আমি যেটা পাবলিশ করলাম বা আমি কাজ করলাম, সেইটা অন্য কোথায়, ওয়ার্ল্ডের কোথায় কোথায় এই ব্যাপারে আসলে কাজ হয়, অর্থাৎ কোন কোন প্রফেসর এই জিনিসটা নিয়ে কাজ করে। তো যারা যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে ইমেল করা বা তাদেরকে রেসপন্স করার জন্য ট্রাই করা, সেই জিনিসটা হচ্ছে তখন সেকেন্ড স্টেপ। তো তখন ওই প্রফেসর যদি মানে এটা সে করতে পারে, অর্থাৎ এই পটেনশিয়াল প্রফেসরদের মধ্যে থেকে কাউকে ম্যানেজ করতে পারে, দ্যাট উইল। অথবা যদি না করতে পারে, ইন দ্যাট কেস এটা দেখা যে কোন কোন প্রফেসর কি কি নিয়ে কাজ করছে। ফর এক্সাম্পল আমি জেনারেলাইজ ভাবে অনেক প্রফেসরকে মেইল করতেছি, আমার টার্গেট হচ্ছে তো আমি দেখবো যে সেই প্রফেসরের রিসেন্ট অ্যাক্টিভিটিস কি, অর্থাৎ রিসেন্টলি গত 1-1.5 বছর বা 2 বছর বা 5 বছরের মধ্যে তার কি কি পেপার পাবলিশ করে। এটা খুব ইজিলি দেখা যাবে। কিভাবে দেখা যাবে? আমি যে ইউনিভার্সিটিতে যেতে চাই সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে তার ডিপার্টমেন্টে যাবো, আমার ডিপার্টমেন্টে যেয়ে আমি আমার ডিপার্টমেন্টের কোন কোন প্রফেসর আছে, হয়তো 4 থেকে 5 জন প্রফেসর আছে, সেই 4 থেকে 5 জন প্রফেসরের দেখবো, প্রোফাইলটা দেখবো যে আচ্ছা এই 4 জন হচ্ছে আমার এই 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 রিলেটেড কাজ করে। আচ্ছা তাহলে এই রিলেটেড কাজ করে না, এই ডিপার্টমেন্টে আছে সাপোজ। তো এই ডিপার্টমেন্টের 4 জন প্রফেসরকে আমি তখন হচ্ছে যে প্রত্যেকের প্রোফাইল ঘাটবো, মানে অর্থাৎ তার রিসেন্ট যে তার ওখানে সব ডিটেলস দেওয়া থাকে, লিঙ্ক দেওয়া থাকে, যে সে রিসেন্টলি গত 1-1.5 বছরে অথবা 5 বছরে তার কাজগুলো কি ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো আমি একটু দেখবো যে আচ্ছা সে এটা নিয়ে কাজ করেছে এবং তার এই জিনিসগুলো ছিল।
সো ওইটা যখন তার মধ্যে মানে সে যখন দেখলাম যে সেটা নিয়ে কাজ করে, তখন আমার ইমেলটা হবে হচ্ছে এরকম যে যদিও এটা কাইন্ড অফ মানে আই শুড সে আমি ইন্টারেস্টেড না হলেও আসলে এই কাজটা করে নর্মালি, বা এটা করা যায় আমার কাছে মনে হয়, এতটুকু করা যায়, এতটুকু প্রোগ্রেসিভ করা যায়। সেটা হচ্ছে যে আমি এই ব্যাপারটায় কাজ করতে আগ্রহী। আমি আমি দেখেছি আপনি এটা নিয়ে কাজ করেন, আপনার কাজটা আমি দেখেছি, এই জিনিসগুলো তো ভালো। যদি কোনো কমেন্টস অ্যাড করা যায় যে এই কাজটা এরকম না হয়ে এরকম হলে মনে হয় ভালো হতো, দ্যাটস গুড। বাট না করতে পারলেও কোনো সমস্যা নেই, যে আপনার কাজটা আমি ইন্টারেস্টেড। এই জিনিসটা জাস্ট প্রফেসরকে জানানো ইমেল করে। ইমেলের ফরম্যাটটার মধ্যে প্রফেসরের দুই একটা পেপারের কিছু লাইন যদি অ্যাড করা যায় যে এই পেপারের এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লেগেছে, বা এই গত 1-1.5 বছরের কাজের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, তো এই জন্য আমি আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। এটা বললে প্রফেসর নর্মালি রেসপন্স করে, এবং সে নর্মালি একটা স্কাইপ ইন্টারভিউর জন্য কল করে, যে ওকে ফাইন, সে তার মানে আমার ব্যাপারে আসলে সে ঘাটাঘাটি করেছে এবং সে আসলে জানে যে আমি কি নিয়ে কাজ করি, আমি কেউ হবে। তো তখন তার মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করছে, তাহলে দেখি মানে স্কাইপ ইন্টারভিউ নিয়ে কেমন হচ্ছে। সো সেই দিক থেকে সে নর্মালি একটা রেসপন্স করার ট্রাই করে, এবং স্কাইপ ইন্টারভিউটা নর্মালি প্রফেসরের সাথে ডিনাই করে না। মানে নর্মালি স্কাইপ ইন্টারভিউতে যদি কেউ ইন্টারেস্টেড থাকে প্রফেসর, সে স্কাইপে কল করে এবং সে মোটামুটি ভাবে নিয়ে নেয় আর কি। কারণ তার আগে সে মোটামুটি একটা আইডিয়া রাখে যে তার ইমেল টিমেল দেখে রিসার্চ, ইমেলের সাথে কয়টা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তার সিভি বা অর্থাৎ তার রিসার্চ এক্সপিরিয়েন্স, অর তার লাইক এখন পর্যন্ত একাডেমিক কি কি জিনিসের অ্যাচিভমেন্ট ছিল সেটা। আর হচ্ছে যদি কোনো রিসার্চ পাবলিকেশন থাকে, অর্থাৎ তার যদি কোনো রিসার্চের পাবলিকেশন থাকে, সেটা ইমেলের সাথে অ্যাড করতে পারে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আসলে জেনারেলাইজ না, অন্য কেউ অন্য কোনো ভাবে করেও সাফল্য পেতে পারে, সম্পূর্ণ নিজের উপরই। কিন্তু আমার নিজেরটা আমি শেয়ার করছি আর কি, মানে আমার নিজের টিপস গুলো। আচ্ছা, দেন হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে লাইক প্রফেসর ইমেল অ্যামাউন্ট অফ ইমেল আর কি, এই জিনিসটা তো বললাম যে আসলে যত করবে তত প্রবাবিলিটি বেশি, এবং সে পাবে ডেফিনেটলি, তার রেজাল্ট যেমনই হোক যাই হোক, সে ডেফিনেটলি ফান্ডিং পাবে। ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয়তো বা ভ্যারি করতে পারে, হয়তো বা টপ র্যাঙ্কে সে না পেলো, একটু লোয়ার র্যাঙ্কে গেল, নো ওয়ারিজ, যেটা কোনো সমস্যা না। কিন্তু হয়তো চাকরি লাইফে সে ভালো করলো আবার, সো কিন্তু সে পাবে। কিন্তু সেই জন্য তাকে মেইল করতে হবে, প্রচুর মেইল করতে হবে, যে লাইক যতটুকু পারা যায় আর কি। এবং মেইল করার ক্ষেত্রে কিছু টিপস দিতে পারি। হয়তো বা সে টার্গেট করলো যে আজকে আমি এই একটা ইউনিভার্সিটি, তাহলে দিনে একটা ইউনিভার্সিটি, যে আমি একটা ইউনিভার্সিটির এই প্রফেসরদেরকে মেইল করবো আজকে একদিন। সো হয়তো বা 10 জন প্রফেসরের সেই ডিপার্টমেন্ট আছে, সো 10 জনকে সে 10টা ইমেল করলো একদিনে। প্রতিদিন যদি একটা ইমেল করে, দেন হয়তো বা সে হয়তো 15 দিনের মধ্যে 15টা ইউনিভার্সিটি কভার করে ফেলো। 15টা ইউনিভার্সিটি কম না, মানে বেশ, তাই না? প্রায় 150 মানুষকে কিন্তু ইমেল করে ফেলেছে। সো এই একটা ব্যাপার, এটা করতে পারে। আর ইমেল করার পরে দেন হচ্ছে যে ভিসা প্রসেসিং এর ব্যাপারে যদি বলি, এটা আসলে তখন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের, আমি সো লাকি যে একটা গ্রুপ আছে খুব ভালো, এই গ্রুপটা অনেক হেল্প করে। সেটা হচ্ছে যে পিপিএসসিইউ, দ্যাট ইজ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস ইন ক্যানাডিয়ান ইউনিভার্সিটিজ এর একটা। সো আমার ক্ষেত্রে ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এই গ্রুপটা অনেক হেল্প করেছিল, যে ভিসা পাওয়ার ক্ষেত্রে, যে মানে অ্যাডমিশন হয়ে গেছে, ফান্ডিং হয়ে গেছে, এখন ভিসার জন্য অ্যাপ্লাই করবো, তো ভিসাটা কিভাবে পাওয়া যায়, তো সেটার জন্য স্টেপ গুলো কি কি করা যায়, সেটা নিয়ে আসলে অবশ্যই ওখান থেকে অনেক হেল্প পাওয়া যায়, এটা করতে পারে। আর যদি পার্সোনালি কেউ আমার সাথে বা এখানকার যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে চায়, যে ভিসা প্রসেসিং এর বা ফান্ডিং নিয়ে অন্য কোনো কিছু নিয়ে কথা বলছে, উই আর ভেরি ওয়েলকামিং। অবশ্যই যে কারো হেল্প লাগলে আমার ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প হিম অর হার। আর এখানে অনেক যারা আছে সবাই মোটামুটি হেল্পফুল, তো কোনো সমস্যা নেই, এই ব্যাপারে তারা টিপস নিতে পারে এটা। আর এন্ড ওভারঅল আমি বলবো যে আসলে লাইক ইটস নট দ্যাট হার্ড, মানে আবার টাফেস্ট পার্ট হচ্ছে রিপ্লাই পাওয়াটা, এটা 100 হতে হলে। আর যদি সেলফ ফান্ডিং আসছে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, জাস্ট ইউনিভার্সিটি দেখবে কোন ইউনিভার্সিটিতে সে আসতে চায়, দেন ওই অনুযায়ী হচ্ছে সে টিউশন ফিস দেখবে, এক্সপেন্সেস দেখবে, বিয়ার করতে পারবে কিনা, দেন সে হচ্ছে যে অ্যাপ্লাই করবে, অ্যাডমিশন নেবে, দেন ভিসার জন্য অ্যাপ্লাই করবে। আচ্ছা, তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। তো এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামান ভাই লিখেছেন, থ্যাঙ্কস ফর শেয়ারিং দোজ ইম্পর্টেন্ট পিসেস অফ ইনফরমেশন। থ্যাংক ইউ। আর আমাদের সাথে আছে রুকাইয়া জহির। ও জানতে চেয়েছে যে অ্যাপ্লিকেন্টের বর্তমান বিশ্ববিদ্যালয় কি ভ্যারি করে, যদি একই রেজাল্ট বা রিকোয়ারমেন্ট নিয়ে দুইটা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আসলে মানে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়, বা এটা আসলে ইউনিভার্সিটি কিভাবে দেখে, এটা যদি তুমি এক কথায় যদি একটু বলো। হ্যাঁ ডেফিনেটলি। সেটা হচ্ছে যে আসলে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটির মানে লাইক ফর এক্সাম্পল বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে, বাংলাদেশের সব ইউনিভার্সিটি থেকে কিন্তু মানুষজন ফান্ডিং পাচ্ছে, এবং কারণ আমরা জানি বা না জানি, কিন্তু অনেকেই ফান্ডিং পাচ্ছে, এবং ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার টু মাচ। সত্যি কথা বলতে, আমি যেমন বুয়েট থেকে হয়তো গ্রাজুয়েশন করেছি, তো বুয়েটের আমার
একটা এনভায়রনমেন্ট আমি পেয়েছি যেটা হচ্ছে যে আমাকে হেল্প করেছে, যে আসলে বুয়েটের প্রচুর ভাইয়ারাই টার্গেট থাকে যে বাইরে মাস্টার্স বা পিএইচডি করবে, বাইরে ইউনিভার্সিটির কোনো প্রফেসর হওয়ার চিন্তা বা এই ধরনের রিসার্চে থাকার তার চিন্তা ভাবনা। তো এই দিক থেকে আমার একটা মানে মাইন্ডসেট আগে থেকেই গ্রো আপ করে যে ভাইয়াদের দেখে যে ওকে ফাইন, আমাকে একটা পথ ধরে যাওয়ার সুযোগ আছে, এটা আমি যেতে চাই, এরকম একটা ব্যাপার। সো এটা একটা জাস্ট বুয়েটের হেল্প, বাট ইট ডাজন্ট মিন যে বাইরে বুয়েটকে এভাবে মানে লাইক বুয়েটের দেখে আমাকে নিয়ে নেবো, এরকম না আসলে ব্যাপারটা। সো কিছু কিছু ইউনিভার্সিটিতে রেপুটেশন থাকে যে এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে ভালো করেছে আগে, সেই জন্য কিছু রেপুটেশন থাকে, বাট ডাজন্ট মিন যে আসলে ইউনিভার্সিটি কোনো লাইক খুব স্পেশাল প্রেফারেন্স থাকে তা না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের মোরালে সব ইউনিভার্সিটি একই, মানে লাইক খুব একটা যে ইয়ে করবে যে হ্যাঁ এই ইউনিভার্সিটি হলে নিবো ইউনিভার্সিটি, এরকম আসলে না ব্যাপারটা। সো যে কোনো ইউনিভার্সিটি যদি তার সিজিপিএ ভালো থাকে, যে কোনো ইউনিভার্সিটি তার যদি তার পাবলিকেশন মোটামুটি ভালো থাকে, যে কোনো ইউনিভার্সিটি যদি তার ইমেল করার ধরনটা ভালো থাকে, ভালো মতো ইমেলটা লিখে করতে পারে, যে যেটা দেখে প্রফেসরের মনে হয় যে না ও মনে হয় পারতে পারে বা সে তার মনে হয় ক্যাপাসিটি আছে, হ্যাঁ, বা তার প্রোফাইল দেখে মনে হয় যে হ্যাঁ সে মনে হয় পারবে। সো ওই জিনিসটা যদি তার মধ্যে ফুটিয়ে তোলা যায় তাহলে অবশ্যই যে কেউ আসলে ফুল ফান্ডিং পাবে, এটা কোনো ইউনিভার্সিটি হয়তো আসলে অত বেশি ভ্যারি করে না। এখন তবে কয়েকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে লাইক সাপোজ কানাডায় আসতে হলে এখানে সিজিপিএটা বা রিসার্চ এক্সপিরিয়েন্সটা ফুল ফান্ডিং পাওয়ার জন্য একটা প্রাইম ফ্যাক্টর, হ্যাঁ, যে লাইক এই জিনিসটা ওরা দেখে। কিন্তু ইউএসএ তে যাওয়ার জন্য কিন্তু সিজিপিএ বা লাইক রিসার্চ এক্সপিরিয়েন্স অতটা প্রাইম ফ্যাক্টর না, ওখানে প্রাইম ফ্যাক্টর হচ্ছে জিআরই স্কোর। তো জিআরই স্কোর যদি কারো কেউ ভালো হতে পারে তাহলে সে ডেফিনেটলি ফুল ফান্ডিং পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তো সেই ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি থেকে সে জিআরই দিল, মানে এটা তো কোনো জিআরই তো কোনো ইউনিভার্সিটির বেসিস না, তাই না, সে কমন গ্রাউন্ড। তো সে যে ইউনিভার্সিটিরই হোক সে কিন্তু জিআরই তে ভালো স্কোর তুলতে পারবে। সো এটা কিন্তু একটা ওপেন অপরচুনিটি ফর এনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ফর এনি লেভেল অফ সিজিপিএ, ফর এনি লেভেল অফ কারিকুলাম। সো যে কেউ আসলে জিআরই তে ভালো স্কোর তুলে ইউএস তে চলে আসতে পারে। এবং জিআরই ভালো স্কোর বলতে আসলে কি, ইট ডাজন্ট মিন, এখন এটাও কিন্তু একটা ব্যাপার, মজার ব্যাপার, সেটা হচ্ছে যে জিআরই এখন আমি একবারই যে ভালো স্কোর তুলতে হবে ব্যাপারটা তো তা না, তাই না? কেউ হয়তো বা 2 বার বা 3 বার জিআরই দিল এবং তারপরে সে ভালো স্কোর তুললো এবং সেও তো ফুল ফান্ডিং পাবে, তাই না? সো এটা নিয়ে হতাশার কোনো কারণই নাই, জিআরই তো একটা ভালো স্কোর, মানে একটা বিশাল অপরচুনিটি যে লাইক ফর এক্সাম্পল কেউ 6 মাসের প্রিপারেশন দিল, আমি দেখি আমার দেখা যে 3 মাসের প্রিপারেশন এসে মানে লাইক বাংলাদেশে রেকর্ড করেছে হাইয়েস্ট নাম্বার অফ জিআরই রেকর্ড। সো সো লাইক 3 মাসের প্রিপারেশন বুয়েটি রেকর্ড হয়। তো জিনিসটা হচ্ছে যে লাইক আবার কেউ হয়তো 6 মাসের প্রিপারেশন নিচ্ছে, কেউ হয়তো 1 বছরের প্রিপারেশন নিচ্ছে, এবং ডাজন্ট ম্যাটার। সো প্রিপারেশনের টাইম কিন্তু আমরা বিসিএস এর জন্য 5 বছর 6 বছর প্রিপারেশন নিচ্ছি। সো হোয়াট অ্যাবাউট জিআরই, তাই না? তো জিআরইর জন্য 1 বছরের প্রিপারেশন নিলে ডেফিনেটলি সে ভালো স্কোর করবে, এটা আমি আই ক্যান গ্যারান্টি। সো জিনিস হচ্ছে যে লং টাইম ধরে জিআরই প্রিপারেশন নিতে ভালো। অনেক প্রোঅ্যাক্টিভ ছেলে আমি দেখেছি, আমি তো পাস করার আর কি বলা যায় প্রায় 1 বছর পরে চলে আসলাম, কিন্তু কারো কারো দেখেছি যে পাস করার আগেই সে ফান্ডিং ম্যানেজ করে, জিআরই স্কোর দিয়ে ফান্ডিং ম্যানেজ করে পাস করার 2-3 মাসের মধ্যে সে পাড়ি জমিয়েছে হায়ার স্টাডিজে। হ্যাঁ, তো তারা আরো প্ল্যান, তারা আন্ডারগ্রেডে পড়া অবস্থায় তারা জিআরই খুব ভালো মতো লাস্টের 2 ইয়ার জিআরই খুব ভালো মতো তারা প্রিপারেশন নিয়েছে এবং জিআরইতে তারা ভালো স্কোর মানে পাস করার আগে জিআরই দিয়ে দেন তারা ফান্ডিং ম্যানেজ করে ফেলেছে। সো এটাও অনেকে করতে পারে যারা খুব প্রি প্ল্যান্ড আর কি, যারা আগে থেকে ক্যারিয়ার নিয়ে সাথে। সো আই উড সে যে এটাই ইউনিভার্সিটি র্যাঙ্কিং অত ম্যাটার করে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আসলে আমি দেখি পাশাপাশি অনেক ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানুষ এসছে, নট লাইক যে লাইক আমরা যেভাবে চিন্তা করি যে শুধু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এই এরকম ওরকম না। হ্যাঁ, এখানে অনেক অনেক ইউনিভার্সিটি থেকে সবাই সবাই আসছে, বেসরকারি ইউনিভার্সিটি থেকে নর্থ সাউথ, দেন এআইবি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, জগন্নাথ থেকে, তারপর বুয়েট কুয়েট চুয়েট, দেন আদার ইউনিভার্সিটিস, অনেক অনেক ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির মানুষজন ফুল ফান্ডিং নিয়ে আসছে, এবং কৃষি বিশ্ববিদ্যালয়, দেন খুলনা ইউনিভার্সিটি, দেন অনেক জায়গা থেকে। সো আমার মনে হয় যে সঠিক ইনফরমেশনটা আমাদের দেওয়ার অভাব, মানুষজন আসলে জানে না যে আসলে কোন কোথায় আসতে হয়, যে আসলে একবার দেখে ফেলছে তার কাছে ব্যাপার সহজই হওয়ার কথা, কিন্তু আসলে সহজ। তো ওই ইন্সপিরেশনটা আসলে দরকার। আচ্ছা, ধন্যবাদ। রুকাইয়া জহিরুল লিখেছে থ্যাংক ইউ বোথ। হ্যাঁ, তোমাকেও স্বাগতম। তো আমরা মোটামুটি একটা আইডিয়াটা পেলাম যে আসলে বিষয়টা এতটাও কঠিন না যতটা আমাদের একটা মাথার মধ্যে চলে, যে আচ্ছা কিভাবে কি করব। হ্যাঁ, তো সেখান থেকে আসলে আমি আশা করি যে আজকে লাইভ সেশনটা যারা দেখলেন তারা একটা ভালো একটা আইডিয়া পাবেন এখান থেকে। তো এখানে আসলে আপনার বিশ্ববিদ্যালয় বলি বা এইটা আসলে অতটা ম্যাটার করবে না, যদি আপনার যদি সেই এনথুজিয়াজম যে জিনিসটা যদি থাকে এবং যদি একটু পেশেন্স থাকে তাহলে আসলে
এটা খুব সহজেই আপনি পার হয়ে যেতে পারবেন আশা করা যায়। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকের এই অনুষ্ঠানটিতে সাথে থাকবার জন্য। আহ, এটি আসলে ঈদের আগে আমার আহ, শেষ অনুষ্ঠান, তো সেই জন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমার পরবর্তী অনুষ্ঠানটি অর্থাৎ যেটি আগামী রবিবার হচ্ছে আগস্টের 2 তারিখ পরে, যেহেতু আগস্টের 1 তারিখ ঢাকাতে ঈদ, ঢাকাতে বলছি বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত হবে। তো সেই জন্য আগস্টের 2 তারিখের প্রোগ্রামটি আমি স্থগিত রাখছি। ঠিক তার পরের রবিবার অর্থাৎ আগস্টের 9 তারিখে ঠিক একই সময় রাত 9টায় আমার ফেসবুক প্রোফাইল থেকে এর পরবর্তী পর্বটি অনুষ্ঠিত হবে আশা করছি। সেই অনুষ্ঠানটিতে আপনারা সবাই সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।